কলকাতার নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা খেতে কার না ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে কি আপনারা যারা দেশের বাইরে আছেন অথবা দেশের মধ্যেই আছেন, বাড়িতে কোনোদিন রসগোল্লা তৈরি করতে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে একই সমস্যা হচ্ছে। রসগোল্লাগুলো যখনই রসে দিচ্ছেন সেগুলো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অথবা রসগোল্লাগুলো রসে দিয়ে খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে, কিন্তু নামানোর সময় দেখা যাচ্ছে সেগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ভেতরে তো কোনো রসই ঢুকছে না, একদম মুখে দিলেই একদম ছানার মতো স্মেল করছে। তাহলে বন্ধুরা, এই সমস্যাগুলো কেন হচ্ছে বা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় আজকের ভিডিওতে আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইচ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো নলেন গুড়ের রসগোল্লা কিভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন। আমরা মিষ্টির কারিগর, আমরা দোকানেতে সবসময় আমাদেরকে এই কাজগুলো করতে হয়। তো আপনারা বাড়িতে রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাগুলোর মধ্যে পড়েন, যে রসগোল্লাগুলোর ভেতরে রস ঢোকে না, চ্যাপ্টা হয়ে যায়, বা ভেতরটা একদম কাঁচা ছানার মতো স্মেল করে, আর বাইরটা অনেক সময় দেখা যায় রসে দেওয়ার সময় ফেটে যায়, ভেঙে যায়। এই যে কারণগুলো হয়, এই কারণগুলো নিয়েই আজকের ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব, আর স্টেপ বাই স্টেপ ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আজকের ভিডিওটা দেখলে এই রসগোল্লা তৈরি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এর আগেও আমি সাদা যে রসগোল্লা তৈরি হয় তার রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমি নলেন গুড় দিয়ে কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকুন। তাহলে সবার প্রথমে আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। এই যে আমার এখানে 1 লিটারের মতো দুধ আছে। এটা আপনারা প্যাকেটজাত লিকুইড দুধও নিতে পারেন, অথবা গরুর দুধ হয় বাড়িতে থাকে সেই দুধও নিতে পারেন। তবে আমি ছানাটা তৈরি করব। তো ছানাটা তৈরি করার ক্ষেত্রেও আপনাদের অনেক কিছু বুঝতে হবে, কারণ দেখুন, রসগোল্লা তৈরি করার আগে প্রথম যে স্টেপ ছানাটা তৈরি করা, ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো আমি কিভাবে করছি একবার ভালো করে দেখুন। 1 লিটার দুধে সাধারণত 200 গ্রামের মধ্যে ছানাটা হয়। তো 1 লিটার দুধের জন্য আমি কিভাবে ছানাটা তৈরি করছি, বা নরম ধাতের কিভাবে ছানাটা আমি করব, বা এর জন্য কতটা ভিনিগার লাগে, সমস্তই কিন্তু ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে আমি 1 লিটার দুধ কড়াই দিয়ে ফুটতে দেবো। গ্যাসটা জেলে দিয়ে দুধটা আমি এখানে চাপিয়ে দিচ্ছি। দুধটা আমি এখানে লো ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো কতক্ষণ ফোটাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, ছানা তৈরির জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভিনিগারের পরিমাপটা মেপে নেওয়া। তার জন্য ভিনিগারটা আমি কতটা পরিমাণ দিচ্ছি সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে আমি ভিনিগারের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 লিটার দুধের জন্য একবার ভালো করে দেখুন, এখানে আমি 3 চামচের মতো ভিনিগার দিচ্ছি। লাগলে পরে দেওয়া যাবে। আমি এখানে 3 চামচের মতো ভিনিগার দিয়েছি, আর এখানে জলটাও আমি সেম পরিমাণে দিয়ে দেবো 3 চামচের মতো। দিয়ে এই ভিনিগার আর জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি রেখে দিচ্ছি, দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে দেখুন, দুধটাকে শুধুমাত্র এইভাবে একবারই শুধু ফুটিয়ে নেব। দুধটাকে আমি বেশিক্ষণ ফোটাবো না, একবার জাস্ট এইভাবে ফুট ধরে গেলে আমি এই দুধটাকে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুধটাকে আমি নামিয়ে নিলাম। দুধটাকে আমি জাস্ট একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। খুব বেশি ঠান্ডা করবো না, আবার খুব বেশি গরমও রাখবো না। এরকম একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো যদি একটু হালকা ঠান্ডা করে নেন, তাহলে দুধটা একদম পারফেক্টভাবে ছানাটা কাটানো যাবে। এখানে ছানাটা নরম ধাতের করতে হবে। তো নরম ধাতের কিভাবে করতে হয় সেটা আমি কিন্তু আজকের ভিডিওতে একদম শেষে বলে দেবো, যে নরম ধাতের ছানাটা কি। এবার দেখুন, এখানে যে ভিনিগারটা নিয়েছি এটাকে কিন্তু আমি অল্প অল্প করে দেবো। প্রথমে আমি 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে একটু হালকা করে নেড়ে দেব, দিয়ে আরও আমি 30 সেকেন্ড এবার ওয়েট করব। তারপর দেখবেন ছানাটা এখানে দেখুন অল্প অল্প কাটতে শুরু হয়ে গেছে, অলরেডি কাটতে শুরু হয়ে গেছে। এবার আমি পরপর এইভাবেই জলটা দিতে থাকবো। এইভাবে দ্বিতীয়বার দিলাম, দেওয়ার পর আরও একবার নেড়ে দিচ্ছি। দেখুন এখানে ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু হয়ে যাচ্ছে পরপর। এইভাবে আমি আবার জলটা দেব। আবার আমি জাস্ট এইভাবে একটু হালকা করে নেড়ে দেব।
এবার আমি বাকি যে ভিনিগার মিশ্রিত জলটা সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি সাধারণত এটা 30 সেকেন্ডের বা 1 মিনিটের জন্য আমি ওয়েট করব। তারপরে দেখবেন ছানাটা সম্পূর্ণ কেটে যাবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জলটা দিতে পারেন, আরও ভিনিগারের মিশ্রিত জলটা। তো এখানে যদি লাগে তখন দেওয়া যাবে। আমি এখানে 1 মিনিটের জন্য জাস্ট এটাকে রেখে দিচ্ছি। এবারে দেখুন ছানাটা আমার সম্পূর্ণ এখানে কেটে গেছে, দেখতে পাচ্ছেন ছানাটা একদম সম্পূর্ণ কেটে গেছে। ছানা আর জল কিন্তু এখানে আলাদা হয়ে গেছে। তবে এই ছানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তার জন্য এইভাবেই আমি রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার জন্য। খুব গরম অবস্থায় আমরা ছাঁকবো না, মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা এই ছানাটাকে কীভাবে ছাঁকছি সেটা দেখিয়ে দিচ্ছি। ছানাটা আমার এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। খুব এই অবস্থায় ছানাটিকে আমি ছেঁকে নেব। তাহলে ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি একটা সুতির গামছাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এইভাবে দিয়ে আর ছানাটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দেবার পর ছানার যে চারিদিক থেকে ধরে এইভাবে নিয়ে আর ওপরের দিকে হালকাভাবে 1 মিনিটের মতো একটু ধরে থাকবেন। এইভাবে ধরে থাকলেই দেখবেন এর যে জলটা, বাকি জলটা কিন্তু ঝরে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, জলটাকে আরও ঝরাতে হবে, তার জন্য প্রসেস আছে। এখানে দেখুন জলটা কিন্তু ঠান্ডা, তার মানে কি ছানাটাও কিন্তু ঠান্ডা। এই অবস্থায় ছেঁকে নিলাম, দিয়ে জলটাকে আমি সরিয়ে দিচ্ছি। দেবার পর এটাকে জাগ করতে হবে। জাগ মানে কি, এর যে এক্সেস জল আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। তো তার আগে দেখুন এখানে যেহেতু এটা ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, তাহলে ভিনিগারের একটা টক গন্ধ থেকে যেতে পারে। তার জন্য অল্প করে একটু জল দিয়ে জাস্ট ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা টক দই বা লেবুর রস এগুলো দিয়েও ছানা কাটাতে পারেন, প্রসেসটা একই রকম থাকবে, এইভাবে করবেন। তো এইভাবে একটু হালকা করে হাতে করে প্রেসার দিয়ে তারপরে এই জলটা আমি ফেলে দিচ্ছি। দেবার পর এইভাবে কিন্তু আমি কীভাবে জাগটা দিচ্ছি সেটা দেখুন। প্রথমে বাটি রাখলাম, তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিচ্ছি, তার ওপরে এই ছানাটাকে আমি সুন্দরভাবে একটু চ্যাপ্টা করে বসিয়ে দিচ্ছি। দেবার পর এর উপরে একটা প্লেট দিচ্ছি, আর তার উপরে কিছু ভারী জিনিস, এখানে আমার চিনির যে বয়ামটা আছে একটু ভারী, সেটা আমি চাপিয়ে রেখে দিলাম। দেবার পর আমি এখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। ছানাটা যতক্ষণ জাগ হচ্ছে ততক্ষণ আমি একটা চিনির রস তৈরি করে নেবো। এখানে একটা নয়, দুটো চিনির রস তৈরি করব। একটা পাতলা রস আর একটা যেটা মিষ্টিগুলো ফোটাবো তার একটা রস, দুটো রস করব। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা একটা রস করেই যদি ফুটিয়ে একদম পাতলা করে নেন সেটাও হবে। আর যদি আপনারা দুটো রস তৈরি করতে চান, একটা যেমন মিষ্টির দোকানে হয় একটা পাতলা রস করে রাখা হয়, তারপরে একটা মিষ্টিগুলো ফোটানোর পর ওই মিষ্টিগুলোকে ফুটিয়ে পাতলা রসে দিয়ে দেওয়া হয়, এরকম একটা পদ্ধতি। তো আমি আপনাদেরকে সেই দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাতলা রসটা করতে হয় আর কিভাবে মিষ্টিগুলো ফোটানোর জন্য রস তৈরি করতে হয়। দুটো রসের প্রসেস কিন্তু আপনারা একবার ভালো করে দেখে নিন, খুব সহজ পদ্ধতি। তাহলে এখানে আমি একটা কড়া নিয়ে নিচ্ছি। তাহলে পাতলা রস তৈরি করার জন্য প্রথমে আমি নিচ্ছি দেখুন 1/2 কাপ চিনি। যদি আপনারা পাটালি দিয়ে পাতলা রসটা করেন সেক্ষেত্রে চিনি দেওয়ার দরকার নেই, শুধু পাটালি দেবেন আর জল দেবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমার এখানে লিকুইড গুড় আছে সেজন্য আমি 1/2 কাপ এখানে চিনি দিলাম আর 1/2 কাপের মতো গুড় দিলাম, খেজুর গুড় দিয়ে এর মধ্যে আমি জল দেবো। মানে এখানে 1 কাপের মতো আমার চিনি বা গুড়টা আছে হিসেব অনুযায়ী, সেজন্য আমি এখানে 3 কাপ জল দিয়ে দিলাম। মানে যে বাটির পরিমাণই নেন না কেন এই পদ্ধতিটাই করবেন। 1 বাটি চিনি 3 বাটি জল, এইভাবে করবেন। দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নেবো, গুড়টা গলে গেলেই আমি এটাকে অফ করে দেবো। দিলে একদম সুন্দরভাবে পাতলা রসটা আমাদের পারফেক্ট রেডি। এটাকে আমি একটা জায়গার মধ্যে ট্রান্সফার করে নিলাম। করে নেওয়ার পর আমরা দ্বিতীয় যে রসটা, যে মিষ্টিগুলো ফুটবে তার রসটা তৈরি করব। এখানে দেখুন রসটা কতটাই পাতলা হয়েছে, নিশ্চয়ই হাতে করে দেখলে আপনারা বুঝতে পারবেন, একদম হাতে হালকা স্লিপ করছে। মানে এরকম পাতলা রসে কি হয়, রসগোল্লাগুলো খুব নরম হয়। করে নেওয়ার পর আমি দ্বিতীয় রসটার মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন। দ্বিতীয় রসটায় আমি এখানে চিনি ব্যবহার করছি, এখানে 3 কাপের মতো, মানে এখানে 600 গ্রামের মতো চিনি হবে। 3 কাপ চিনি, আর জলটা দিতে হবে কতটা, এখানে 4 কাপ, মানে 1 লিটারের মতো জল। মাথায় রাখবেন 600 গ্রাম চিনি 1 লিটার জল। এটা দিয়ে আমি কিন্তু এটাকে গ্যাসে বসিয়ে দেবো। দেওয়ার পর ফোটাবো। তো এখানে প্রথমে গুড় বা পাটালিটা দিতে যাবেন না, প্রথমে এইভাবে চিনির রসেই ফোটাবেন। তারপরে আমি কিভাবে গুড় দেবো সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে দেখুন এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম, আর এখানে দেখুন এই যে চিনিটার রসটা ফিল্টার করার জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে লিকুইড দুধ থাকে তাহলে 1/2 কাপের মতো দিয়ে দেবেন। 1/2 কাপ বলতে যে চায়ের কাপ চা খান সেই চায়ের কাপের 1/2 কাপ দেওয়ার পর এটাকে ফোটাবেন। চিনিটা গলে গেলেই দেখবেন যে ওপর থেকে একটা ফ্যানার মতো আসছে, তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে
অল্প করে 1 চাটু জল দেওয়ার পর এই যে ফেনাটা এটা তুলে নিতে হবে। এটা সাধারণত মিষ্টির কারিগরি ভাষায় বলা হয় গাদ। গাদ মানে কি, মিষ্টির ভেতরে বা চিনির ভেতরে যে নোংরা পদার্থ মিশে থাকে সেগুলো এইভাবে ফিল্টার হয়ে যায় গাদের মাধ্যমে, তাহলে এই রসটা কিন্তু একদম পরিষ্কার বা চকচক হয়ে যায়। যদি আপনারা সাদা রস বা সাদা রসগোল্লা করেন তাহলে এই পদ্ধতিতেই করবেন। পদ্ধতিটা কিন্তু দেখে নিন, গুড়টা আর দেবেন না, একই রকম পদ্ধতি। এবারে এইভাবে দুবার ধরে আপনারা ফিল্টার করে নেবেন। করে নেওয়ার পর আমি রসটাকে রেডি করে রেখে দিলাম। এরপরে আমাদের নিয়ে যেতে হবে যে এখানে ছানার যে প্রসেস, যে আমি জাঁক দিয়েছি সেই ছানাটাকে আমি দেখাবো। আর এখানে রসটা দেখছেন কত সুন্দর একদম মিডিয়ামভাবে আছে। এবারে আমি ছানাটাকে জাঁক করতে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, এটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি। নেবার পর ছানাটা যে জাঁক হয়েছে সেটা হাতে করে নিয়ে একটু দেখতে হবে। হাতে করে নিয়ে যখন দেখবেন এইভাবে গোল করে পাকানো যাচ্ছে বা মিষ্টির শেপ দেওয়া যাচ্ছে, তখনই জানবেন যে ছানাটা হয়ে গেছে। যদি একটু নরম লাগে সেক্ষেত্রে আরও 5 মিনিট এভাবে ভারী জিনিস চাপিয়ে রেখে দেবেন, তাহলে ইজিলি জলটা ঝরে যাবে। এভাবে হাতে করে তুলে নিয়ে হালকাভাবে একটু প্রেসার দেবেন। প্রেসার ক্রিয়েট করার পর আপনারা বুঝতে পারবেন যে জলটা পড়তে পড়তে একদম ফোঁটায় ফোঁটায় পড়ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। তার মানে কি, এই ছানার ভেতরে এক্সেস জল কিন্তু উপযোগী জলটা আর নেই। এবারে এই জলটাকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে আমি সরিয়ে নিলাম, ছানাটা আমাদের রেডি হয়ে গেল। এবার এই ছানাটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে ছানাটা আমি একবার মেপে দেখিয়ে দিই। দেখুন ওই যে কাপটায় করে আমি চিনি দিয়েছিলাম, এখানে 1 কাপ মানে 200 গ্রামের মধ্যেই কিন্তু ছানাটা আছে 1 লিটার দুধের হিসাব অনুযায়ী। এবার দুধের যে ঘনত্ব তার উপরে নির্ভর করে। এবারে দেখুন ছানাটা আমার এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ছানাটা নরম ধাত বলতে এখানে কী বোঝানো, ছানা আমার এখানে হয়েছে 200 গ্রামের মতো। তো এখানে দেখুন ছানাটা কত সুন্দর সফট হয়েছে। এবার আপনাদেরকে বলি যে নরম ধাতের ছানাটা কি বলা হয়। দুধটাকে আমি যে ঠান্ডা করে কাটালাম, মানে কি, ধরুন দুধটাকে আমি ফুটন্ত গরম দুধের মধ্যে যদি ভিনিগার দিয়ে দিই সেক্ষেত্রে কী হবে, তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে। তাড়াতাড়ি ছানাটা কেটে গেলে কী হবে, দানাগুলো হার্ডি হয়ে যাবে। যখনই গরমে থাকবে হার্ডি হয়ে যাবে। সেক্ষেত্রে কী হচ্ছে, যে ছানাটা চড়া হয়ে যাচ্ছে, মিষ্টিগুলোর ভেতরে রসটা ঢুকবে না। সেই জন্যেই আপনাদেরকে এই নরম ধাতের ছানাটা কাটাতে হবে। নরম ধাত বলতে এটাই বোঝানো হয় যে ছানাটাকে একটু টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে জল দিয়ে দিয়ে কাটানো। আমি আপনাদেরকে দেখালাম আমি কীভাবে কাটিয়েছি, এটাকেই কিন্তু নরম ধাতের ছানা বলা হয়। এক্ষেত্রে দেখুন মিষ্টি তৈরি করলেই শুধু হবে না, ছানাটাকেও পারফেক্টভাবে তৈরি করতে হবে। ছানার ওপরেই কিন্তু মিষ্টিটা ভবিষ্যৎটা নির্ভর করে। তাই ছানা যত ভালো করতে পারবেন মিষ্টি তত ভালো হবে। তাই আমি সম্পূর্ণ প্রসেসটার মধ্যে নিয়ে যাচ্ছি, কিভাবে আমি রস তৈরি করলাম, কিভাবে আমি ছানা তৈরি করলাম। এবারে দেখে নিন ছানাতে আমি যে যে উপকরণগুলো দেব সেগুলো আমি কি কি দিচ্ছি বা কতটা পরিমাণে দিচ্ছি সেটা একবার ভালো করে দেখুন। তাহলে এখানে 200 গ্রাম ছানার জন্য কি লাগছে, হাফ চা চামচ ময়দা, হাফ চা চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, অ্যারারুট পাউডার বা কর্নফ্লাওয়ার যেটা হোক একটা, আর এখানে গুঁড়ো চিনি হলে 1 চামচ, আর গোটা চিনি হলে হাফ চামচ, আর এখানে একটু ছোটো এলাচের গুঁড়ো। এবার এর কাজগুলো কি একবার বলে দিই, দেখে নিন। তাহলে ছানাতে আমি কী কী দিলাম, প্রথমে হাফ চামচের মতো ময়দা, হাফ চামচের মতো অ্যারারুট, হাফ চামচের মতো চিনি, আর একটু ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। খেজুর গুড়ের রসগোল্লার ক্ষেত্রে ছোটো এলাচের গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই। এই যে আমি জিনিসগুলো দিলাম, এখানে কিন্তু সুজিটা ব্যবহার করবেন না। অনেকে এই ভুলটা করেন, রসগোল্লায় সুজি দিয়ে দেয়। রসগোল্লায় সুজি দিলে কী হবে, রসগোল্লাটা রাবার মতো হয়ে যায় বা শক্ত হয়ে যায়, নরম ভাব বা স্পঞ্জ ভাব আসবে না। এই জন্য সুজিটা দেবেন না, শুধুমাত্র এইগুলোই দেবেন। যদি মোটা রসের মিষ্টি হয় সেক্ষেত্রে সুজি দিতে হবে। যেহেতু এটা পাতলা রসের মিষ্টি এজন্য এখানে সুজিটা ব্যবহার করা যাবে না, এগুলো মাথায় রাখবেন। এবার এর কাজগুলো আপনাদেরকে বলে দিই। এখানে ময়দার কাজ সাধারণত ছানাটাকে বাঁধন দেওয়া, ছানার যে চিট সেইটাকে আনা, বা ছানাটা সহজে রসে দিলে ফেটে যায় বা গলে যায়, এই জিনিসটা আর হবে না। আর অ্যারারুটটা দিলে কি হবে, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার হতে পারে। অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা মিষ্টিটাকে দেখবেন একটা চকচকে ভাব আনে। অ্যারারুট একটু বেশ নরম মসৃণ টাইপের, দেখবেন চকচকে ভাব আনে, যে মিষ্টিটা সহজে ফাটতে দেবে না। এগুলো বাঁধন, এগুলো খুব বেশি পরিমাণে দেওয়া হয় না, এগুলো যথেষ্ট অল্প পরিমাণে দিতে হয়। সবসময় চেষ্টা করবেন একটু কম করে দেবার, একটু বেশি করে যেন নয়। যদি আপনারা মনে করেন যে হাফ চামচের একটু কম হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই, বেশি যেন না হয়, এটাই মাথায় রাখবেন। এবার এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এই ছানাটাকে আমি কীভাবে মাখছি আর কতক্ষণ মাখছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে রসে ফোটাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এই সমস্ত উপকরণগুলো ছানার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর হাতের তালুয় করে এটাকে মেখে নেবেন। যতক্ষণ না হাতের মধ্যে দেখবেন একটা সুন্দর অয়েলি ভাব আসছে ততক্ষণ মাখতে হবে। সাধারণত 5 মিনিট মাখলেই এটা হয়ে যায়। আর হাতে নিয়ে
মাখার পর হাতে নিয়ে দেখবেন যে এরকম একটা সুন্দর একটা মসৃণ ভাব আসছে আর একটা অয়েলি ভাব আসছে। তখনই বুঝে যাবেন যে ছানা একদম পারফেক্ট মাখা হয়েছে, দানাগুলো খুব সুন্দর নরমও হয়ে যাবে, সফট হয়ে যাবে। এইভাবে জড়ো করে নিয়ে থালাতে একটু সাদা তেল মাখিয়ে দেবেন। মাখিয়ে দেওয়ার পর কি হয়, মাখিয়ে দিলে এটা সহজে থালার গায়ে লেগে যায় না, সেজন্য হাতেও একটু মেখে নেবেন। মেখে নিয়ে এর রসগোল্লার যে গোচিগুলো সেগুলো তৈরি করে নেবেন। এখানে সাধারণত মিষ্টির দোকানে যেগুলো সাধারণত 6 টাকা 7 টাকা পিসের যে গুচিগুলো হয় সেই সাইজটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজও করতে পারেন বা এর থেকে ছোটো করার কোনো দরকার নেই। এইভাবে করে নেওয়ার পর এগুলোকে পাকিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা করে পাকাতে পারেন, অথবা যদি আপনারা 2টো কি 4টে করে পাকাতে পারেন সেটাও করতে পারেন। তো দেখুন এখানে যে পাকাবেন সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, পাকানোর পরে এই যে ছানার বলগুলোর মধ্যে কোনো রকম কাটা বা ফাটা দাগ না থাকে, তাহলে কী হবে, এগুলো রসে দেওয়ার সময় ফেটে যেতে পারে। সেজন্য আমি এইভাবে পাকিয়ে নিলাম খুব ভালো করে। সবগুলো করে নেওয়ার পর এগুলোকে আমি রসে ফোটাবো। তার জন্য দেখুন যে রসটা আমি করে রেখেছিলাম সেই রসটাকে আমি একবার ফুটিয়ে নিচ্ছি। ফোটালে কী হবে, এর গাদটা কিন্তু আরেকবার উঠবে, মানে যতক্ষণই ফোটাবেন ততবারই কিন্তু গাদ উঠবে। এভাবে ফুটিয়ে গাদটা তুলে নেওয়ার পর হাতে নিয়ে দেখবেন রসটা মিডিয়ামে আছে। রসটা কোনো ব্যাপার নয়, চিনিটা গলে গেলে যে রসটা সেটাই। এবারে দেখুন মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, একটা একটা করে দেবেন, তবে পাকিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে কি এক সাইডটা একটু চেপটে যায়। এজন্য পাকিয়ে সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে 1 চামচ থেকে 2 চামচ, এর বেশি নয়, 2 চামচের মতো ময়দা নেবেন। একটা জলেতে অল্প করে জল দেবেন, দেওয়ার পর গুলে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবেন, মানে দেখবেন যতটা পরিমাণ গ্যাসের ফ্লেম বাড়ানো যায়, এইভাবে যখন ছেপে যাবে তখন বুঝবেন গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক আছে, এর থেকে বাড়ানোর বা কমানোর দরকার নেই। এইভাবে আপনাদেরকে 15 থেকে 20 মিনিটের একটা প্রসেস আছে, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন এখানে 5 মিনিট হয়ে যাওয়ার পর, আমি আপনাদেরকে অনেকবার বলেছি রসগোল্লা ফোটানোর নিয়মটা, 5 মিনিট হয়ে যাওয়ার পর যখন দেখবেন একটু জেগে জেগে যাচ্ছে, কারণ জানবেন রসটা মোটা হয়ে গেছে, সেই সময় কি করবেন, 1 কাপের মতো জল নেবেন, নিয়ে এইভাবে একটু গরম করে করে এইভাবে খাইয়ে দেবেন। দেখবেন রসগোল্লাগুলো ঝাঁপটা যেন কমে না যায়, এইভাবে খাইয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক রাখবেন যেন রসগোল্লাগুলো ঝেপে থাকে। এইভাবে করে নেওয়ার পর আমি এখানে 10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট এইভাবে ফোটালাম। ফুটিয়ে 10 মিনিট হয়ে যাওয়ার পর এতে গুড়টা দেবেন। যদি পাটালি গুড় দেন সেক্ষেত্রে পাটালি গুড়টাকে একটু ভালো করে কুচিয়ে একদম ছোটো ছোটো করে নেবেন, তারপরে দেবেন। এইবারে আমি এখানে দেখুন যেহেতু লিকুইড গুড়টা যে পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে সাধারণত বেশি দেওয়ার দরকার নেই, আমি পাতলা রসটাতে গুড় দিয়ে রেখেছি। যদি আপনারা ডাইরেক্ট এইভাবে করে রাখেন সেক্ষেত্রে গুড়টা একটু বেশি দিতে পারেন। এবারে দেখুন রসগোল্লাটা এখানে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, মানে এখানে 15 মিনিটের একটা প্রসেস হয়ে গেল। 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে রসগোল্লাগুলো জেগে যাচ্ছে। এবারে দেখুন গুড়টা দেওয়ার পর অনেক ক্ষেত্রে কী হয়, রসগোল্লাটা একটু রসটা মোটা হয়ে যায়, সেক্ষেত্রে আর একটু জল দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে কি করছি, আরও একটু জল, এইরকম 1 কাপ জল একটু একটু করে নিয়ে আর এইভাবে রসেতে একটু গরম করে করে এর মধ্যে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর এটাকে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। অনেক ক্ষেত্রে কি হয় 15 মিনিটের মধ্যেও হয়ে যায়, আবার কিছু তারতম্য অনুযায়ী 20 মিনিটও লেগে যায়। আমার এখানে সময় লেগেছে মোটামুটি 16 থেকে 17 মিনিট। এবার দেখুন 16 থেকে 17 মিনিট পর আমি এখানে মিষ্টিটা চেক করে দেখব। কি দেখব, যে মিষ্টিটা হয়েছে কিনা সেটা বোঝার উপায়, এখানে অল্প করে একটু বাটিতে জল নেওয়ার পর একটা মিষ্টি ওখান থেকে তুলে জলেতে দেব। দেওয়ার পর যদি দেখি যে মিষ্টিটা একদম ডুবে যাচ্ছে, গায়ে কোনো কোঁচ বা টোল দাগ আসছে না, তাহলে বুঝে যাব মিষ্টি হয়ে গেছে। যদি দেখা যায় যে মিষ্টির ভেতরে একটা চ্যাপ্টা দাগ আসছে, কোঁচ দাগ আসছে, তখন কি করব, আরও 5 মিনিট একটু জল খাইয়ে ফুটিয়ে নেব, তারপরে নামাবো। আর ফুটিয়ে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই ভুল করেন যে মিষ্টিগুলো নামানোর সময় তাড়াতাড়ি নামিয়ে দেন, ওরকম করবেন না। মিষ্টিগুলো নামানোর সময় অবশ্যই এইভাবে জল খাইয়ে খাইয়ে নামাবেন। আমি কিভাবে নামাচ্ছি দেখুন, প্রথমে আমি অল্প অল্প করে জল দেবো আর মিষ্টিটা ডুবে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিভাবে আমি করছি সেটাই দেখে নিন। এই রসগোল্লা নামানোটার কিন্তু মেন এই জায়গাটার মধ্যেই কিন্তু অনেকের রসগোল্লাগুলো এসে কি হচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা ভেতরে ছানার মতো স্মেল করছে। এই যে জলটা খাওয়াচ্ছে একবার ভালো করে দেখুন। এই দেখুন ভিডিওটাকে একটু বড় না করলে সব কিছু ডিটেলসে বলা যায় না, সঠিকভাবে দেখাতে গেলে একটু বড় করতে হয় আর সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিতে হয় যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সেজন্য আমি ভিডিওটাকে একটু বড় করে একদম সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি 3 কাপের মতো জল আমি ব্যবহার করেছি, এখানে 4 কাপও ব্যবহার করা যাবে, সেটা ফোটাতে ফোটাতে বোঝা যাবে।
অল্প অল্প করে জল নেবেন চাটুয়ে করে, আর নিয়ে এইভাবে গরম করে করে রস খাইয়ে খাইয়ে এর মধ্যে দেবেন। আর গ্যাসের ফ্লেম একদম হাই রেখে ফোটাবেন। ফোটাতে ফোটাতে যখন দেখবেন যে রসগোল্লাগুলো একদম নিচের দিকে হয়ে যাচ্ছে, গায়ে কোনো দাগ আসছে না, তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নামালাম। এই রকম প্রসেসে নামাবেন, একদম সম্পূর্ণভাবে পারফেক্ট হবে, কোনো অসুবিধাই আর হবে না। একদম পারফেক্ট রসগোল্লাই আপনারা তৈরি করতে পারবেন। তাহলে একবার দেখে নিন আমি কি বলি। মিষ্টিগুলো হয়ে যাওয়ার পর, এইভাবে ডুবে যাওয়ার পর, এখান থেকে মিষ্টিগুলো তুলে যে পাতলা রসটা আমি করে রেখেছি ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা মনে করেন যে পাতলা রসটা করব না, সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই। এইভাবে করার মধ্যে পড়ে থাকলেও সেটা পাতলা রসের মধ্যেই কিন্তু থাকবে। সেক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা সেটা করুন, কারণ আমরা মিষ্টির দোকানে দুটো রস তৈরি করি। তো অনেক ক্ষেত্রে কি হয়, যখন অল্প মিষ্টি হয় সেক্ষেত্রে একটা রস করেই কিন্তু মিষ্টিগুলো করে রাখা হয়। তো সেক্ষেত্রে আপনাদের এটা বলে রাখলাম। তাহলে মিষ্টিগুলো এইভাবে ডুবে যাওয়ার পর এটাকে একটু হালকা নাড়বেন, নেড়ে একটু অন্তত 5 মিনিটের জন্য একটু ওয়েট করবেন, 5 মিনিট একটু রেস্ট করবেন। তারপরে এখান থেকে ছান্তায় করে তুলে তুলে নিয়ে যে দ্বিতীয় রসটা, প্রথম রসটা যেটা করেছি পাতলা রস নলেন গুড় দেওয়া, তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে একটু হালকা করে নেড়ে দেবেন, দেখবেন মিষ্টিগুলো এর মধ্যে সম্পূর্ণভাবে ভেসে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। তারপরে কিন্তু রসগোল্লাগুলো একদম পারফেক্টভাবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম এইরকম গোল গোল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, স্পঞ্জি। হাতে করে যে রসটা টিপে আমি দেখাচ্ছি, দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। অথচ আমি এই যে রসটা বের করে নেওয়ার পর রসে যখন দিয়ে দিচ্ছি, দেখছেন যে রসটা কিন্তু আবার ঢুকে যাচ্ছে। তার মানে একদম স্পঞ্জের, কলকাতার যে স্পেশাল রসগোল্লা, কলকাতার নাম আছে, এই কলকাতার রসগোল্লা হচ্ছে এইটার জন্যই বিখ্যাত, স্পঞ্জের রসগোল্লা, নরম তুলতুলে। এবারে রসটা যত পাতলা করবে ততই নরম হবে। তো এখানে যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, এই যে সমস্ত কিছু ডিটেলসটা, এটা একদম সম্পূর্ণভাবে মাথায় রাখবেন। আমি কি বলেছি, কিভাবে কাজ করেছি, সম্পূর্ণ নিয়ে যদি ভিডিওটা দেখে আপনি বাড়িতে তৈরি করেন, 100% গ্যারান্টি দিচ্ছি একদম রসগোল্লা একদম পারফেক্ট হবে। কারণ রসগোল্লা তৈরি করাটা এমন কিছু ব্যাপার নয়, সবাই কিন্তু কাজ শিখে আসে না, সবাই কিন্তু কাজ কিন্তু এখানের থেকেই শেখে। তো শিক্ষার কোনো শেষ নেই। আপনি একবার হলেও দুবার হলেও ভিডিওটা দেখবেন, মন দিয়ে বুঝবেন, তারপর বাড়িতে তৈরি করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এইবারে এই রসগোল্লা ভিডিওটা দেখলে আপনাদের কোনো সমস্যাও হবে না, আর আপনি এক চান্সে বাড়িতে তৈরিও করে নিতে পারবেন। দেখুন ভেতরে কত সুন্দর জেলিদার হয়েছে, একদম ভেতর থেকে রসটা বেরিয়েও আসছে, আবার রসটা ঢুকেও যাবে, মানে একদম অসাধারণ একটা টেস্ট। এই রকম নলেন গুড়ের রসগোল্লা আপনারা গরম গরমও খেতে পারেন। গরম গরম খেলে তো আর কোনো কথাই নেই, এত সুন্দর টেস্ট হবে যে আপনি একটা জায়গায় 4টে খেয়ে নেবেন, এত সুন্দর হয়। আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা খেতে পারেন। ঠান্ডা হলে কি হয়, এটা সটল হয়ে যায়, গোল গোল হয়ে যায়। একটা সত্যি কথা আপনাদেরকে বলি, আমি যেদিন রসগোল্লার রেসিপিটা আমি দোকান থেকে এসে রাত্রে তৈরি করেছি, তো সেদিন খাবার পর রসগোল্লাটা দেখে এত লোভ লেগেছে আর খেতে এত ভালো লাগছে, সেই দিনে আমি আপনাদেরকে একটা রসগোল্লা খেয়ে দেখাচ্ছি ঠিকই, সেদিন আমি 4 থেকে 5টা রসগোল্লা খেয়েছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর একটা লাইক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।